আসসালামু আলাইকুম, চ্যানেলের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। রাজশাহী ও রংপুরের 6 জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা, টাইফয়েড শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়ার সতর্কতা। ভারতে 7 ধাপের লোকসভা নির্বাচন শুরু, প্রথম দিন 17 রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102 আসনে ভোট গ্রহণ। এবং সব সদস্যকে সাথে নিয়ে ক্রান্তিকাল অতিক্রম করতে চায় IMF, বাংলাদেশকে বাজার ভিত্তিক বিনিময় হার চালুর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ সহসাই কমছে না। আর রাজশাহী ও রংপুরের 6 জেলায় তীব্র তাপপ্রবাহ চলতি মাসে 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমের কারণে টাইফয়েড এবং শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ বাড়তে পারে বলে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল। এ মাসের শুরু থেকে প্রায় সারা দেশের ওপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপপ্রবাহ। রাজশাহী ও রংপুর বিভাগের 6 জেলায় তীব্র তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শুরু থেকেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। একইভাবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকায় গরমে অস্বস্তি বাড়ছে। প্রচন্ড গরমের জন্য একটু ভালো থাকার জন্য, স্বস্তি পাওয়ার জন্য ডাব খাওয়া হচ্ছে আর কি। অনেক কষ্ট বাবা, গরমে যান চলে না, চালাইতেই বাধ্য হইয়া। পেট্রোল আর চলবো না, পেট্রোল সময় মতন খাওয়ান চাইবো। প্রচণ্ড গরমে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও হিট স্ট্রোক জনিত সমস্যা এড়াতে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার পাশাপাশি বাসি পচা খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। ফুড পয়জনিং হচ্ছে, একটা হলো এক্সেসিভ সোয়েটিংয়ের কারণে সোডিয়াম কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আর একটা হচ্ছে নানাবিধ ইনফেকশাস ডিজিজের মধ্যে টাইফয়েডের প্রকোপটা এই মুহূর্তে বেশি। খুব বেশি পয়জন না হয়, আপনারা ঘরে বাইরে ঘোরাঘুরি করবেন না, আপনারা ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন। সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা থাকে যেহেতু এক্সেসিভ সোয়েটিং হয়, এই জন্য যাদের এই ধরনের সমস্যা একবার হয়েছে বা হওয়ার সম্ভাবনা থাকে তারা লিকুইড খাবার বা তরল খাবার বেশি খাবেন। আপনি খাইতে পারেন ওট স্যালাইন, খাইতে পারেন যে কোনো ফলের জুস, খাইতে পারেন আপনি লেবু দিয়ে শরবত বানিয়ে, তাহলে আপনার পানি শূন্যতাটা অন্তত কিছুটা হলেও রক্ষা হবে। গত 16 এপ্রিল চলতি মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় পরপর 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির কাছাকাছি ছিল চুয়াডাঙ্গাতে। তাপপ্রবাহ এপ্রিল মাসে থাকবে, সারা মাসে কম বেশি থাকবে, তবে এটা নির্ভর করে বৃষ্টিপাতের উপরে। তাপপ্রবণ এলাকা হচ্ছে আমাদের মূলত রাজশাহী এবং খুলনা এবং এর স্থায়িত্ব এবং তার আশেপাশের এলাকাগুলো এবং দেখা যাচ্ছে ফরিদপুর এই অঞ্চলগুলো এর মধ্যে আসতে পারে। ওই অঞ্চলে রাজশাহী খুলনায় তো 42 ডিগ্রি ছাড়া যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় রাজশাহী ও রংপুরে আকস্মিক কালবৈশাখীর সাথে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ঝড়ে কিছু সময়ের জন্য গরম খানিকটা সহনীয় হলেও মাস জুড়েই প্রায় সারা দেশে তাপপ্রবাহ থাকবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ চলছে। 543টি আসনে এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। ভারতের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আজ নির্বাচন হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার 60টি এবং সিকিমের 32টি আসনে। প্রথম দফায় ভোট দেবেন 16 কোটি 63 লাখ ভোটার। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার 8 মন্ত্রী। বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন ভোটযুদ্ধে। শেষ ধাপের নির্বাচন হবে 1 জুন, ফল ঘোষণা করা হবে 4 জুন। সব সদস্যকে সাথে নিয়েই ক্রান্তিকাল অতিক্রম করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা গির্গিয়েভা বলেছেন, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল সদস্যদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে যে কোনো সহায়তা নিয়ে পাশে দাঁড়ানো তার অন্যতম অগ্রাধিকার। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলাদা এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, বাংলাদেশকে অবশ্যই বাজার ভিত্তিক বিনিময় হার চালু করতে হবে। রেজভিনিয়াজের রিপোর্ট। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ক্রিস্টালিনা গিওর্গিভার। সংস্থাটির সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় আগামী দিনের বৈশ্বিক নীতি বিষয়ক সংবাদ সম্মেলনে 3 অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি। জিডিপির তুলনায় কম রাজস্ব আয় করে এমন দেশে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি, মন্দার ঝুঁকিতে পড়া অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার করা এবং সদস্য দেশগুলোর পাশে দাঁড়ানোর কর্মপরিকল্পনা তুলে ধরেন ক্রিস্টালিনা। In a world of more frequent shocks, we know we will be tested again. And to quote Winston Churchill, this is no time for ease and comfort. It is time to dare and endure. And there we will, as we have done in the past years, to serve our members in the best possible way, tailored to their individual needs. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোর অর্থনীতির হালনাগাদ জানাতে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সফল না হওয়ার কারণ জানতে চাওয়া ছিল সংস্থাটির পরিচালকের কাছে। Now you're right about the fact that the exchange rate, the reserve position, has not improved as much, and that partly relates to the fact, of course, you had the elections, which kind of put people on, when you have elections, there's always some uncertainty about prospects. So that affected part of the financial account. But also, I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build reserves. So I think that is the area where engagement and dialogue continues in terms of allowing the exchange rate to be more flexible so that reserves can be built up. So that in a sense will be a key priority for the country. Inflation is a worse kind of a tax on the poor. So you have to bring inflation back on track, which will require further tightening of monetary policy joined with consolidation on the fiscal side. So fiscal and monetary have to act together to bring inflation back to target. মুদ্রা বিনিময় হারের ফলে সংকটে পড়া শতাধিক দেশকে গত 2 বছরে $300 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। প্রায় 2 বছর হলো বাংলাদেশের মূল্যস্ফীতি 10 ভাগের কাছাকাছি। IMF এর পরামর্শ মেনেও সরকার এখানে কার্যকরী কোনো সাফল্য দেখাতে পারেনি। সংস্থাটি বলছে পাশের দেশ ভারত এবং শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারছে না? রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভালো সমন্বয় হলে এটি করা অসম্ভব নয়। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এবার বিরতির পর্যায়ে থাকছে। ফিরে এলাম বিরতির পর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাস দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন আমন্ত্রিত অতিথিদের কাছে উপস্থাপন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবালের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল।
সভায় অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী এবং অন্যরা। কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজনে উদযাপিত হল বৈশাখী মেলা। অনুষ্ঠানে শিশু কিশোর সহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে মেলায় অংশ নেয়। জাতীয় সঙ্গীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নানা রকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি, কাপড় ও গহনার পসরা বসেছিল মেলায়। দিনব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা মেতে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি, ব্রিটিশ কলম্বিয়া কনজারভেটিভ পার্টির লিডার জন রস্ট্রেড ও তার সহধর্মিণী, সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন এবং অন্যরা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে বাউ মুরগি পালন করে নিজের আর্থিক অবস্থা বদলেছেন গৃহিণী নাজমা বেগম। বাউ মুরগিতে রোগবালাই কম, অন্য যে কোনো জাতের মুরগির তুলনায় ওজন বেশি ও অল্প দিনেই বাজারজাত করা যায়। নাজমা বেগমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাউ মুরগির খামার করার আগ্রহ দেখিয়েছেন। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামের নাজমা বেগমের বাউ মুরগির খামারে 750 মুরগি রয়েছে। নাজমা বেগম ঘরের কাজের পাশাপাশি 10 বছর ধরে মুরগি পালন করছেন। তবে 8 মাস আগে প্রথম বাউ মুরগি পালন শুরু করেন। অর্থ উপার্জন করে পরিবারে সচ্ছলতাও এনেছেন। শুরুতে 300 মুরগির বাচ্চা নিয়ে শুরু করলেও এখন তার খামারে 750 বাউ মুরগি রয়েছে। 300 মুরগি লাগাইছিলাম, লাগাতে খুব লাভ হয়ে গেছে। মুরগি ভালো ছিল, মাংস বিক্রি হয়ে গেছে, মাংস খাইতেও টেস্ট, অনেকে আসে নিয়ে গেছে। ফার্মে কিছু হয়েছে, অল্প একটু দিতে আমরা টাকা করছি ভালো। আবার এবার মুরগি লাগাইছি 700, ভালো এই মুরগিতে লাভ আসছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় বাউ মুরগি লালন পালনে খামারিদের প্রশিক্ষণ ও অন্যান্য উপকরণ সহায়তা দিয়েছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSকে। তাদের সহায়তায় জেলায় মুরগির 30টি বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। এই মুরগিটা পালনে খামারিরা ব্যাপক সফলতা পেয়েছে এবং খামারিদের মাঝে ব্যাপক একটা সাড়া জেগেছে। এই মুরগিটা কম সময়ে, যেখানে 40 থেকে 42 দিন, এই মুরগিটা আমাদের 900 গ্রাম থেকে 1 কেজি ওজন হয়। এবং সবচেয়ে বড় কথা হলো এই মুরগিটার রোগবালাই একেবারেই কম। রোগবালাই কম হওয়ার কারণে মৃত্যু হার বা যেটাকে বলা হয় মর্টালিটি অনেক কম। এবং এই মুরগিটা কম সময়ে গ্রোথ রেটটা অনেক বেশি, যেটাকে বলা হয় FCR মানে ফিড কনভার্সন রেশিও। এটা হচ্ছে 2.1, মানে 2 কেজি খাবার খেয়ে এই মুরগিটা 1 কেজি ওজন হয়, যার ফলে খামারিরা অল্প সময়ে মোটামুটি একটি ভালো লাভের মুখ দেখে। বাউ মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ভূমিদস্যুদের আগ্রাসনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে হুমকিতে পড়েছে আশপাশের পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের অভিযানের পরেও থেমে থাকেনি পাহাড় কাটা, বরং গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা ও বহুতল ভবন। পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। একটা সময় চট্টগ্রামের অন্যতম বড় ও উঁচু পাহাড় ছিল নাগিন পাহাড়, কিন্তু তা কেবলই এখন নথিতে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের আগ্রাসনে প্রায় শেষ নাগিন পাহাড়। পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে আবাসিক এলাকা ও বহুতল ভবন। সবশেষ পাহাড়টির অবশিষ্টাংশ কেটে এর অস্তিত্ব মুছে ফেলার তোড়জোড় শুরু করেছে পাহাড় খেকোরা। টিনের বেড়া দিয়ে তৈরি হচ্ছে নানা আকৃতির প্লট। রাতে পাহাড় কেটে তা আবার দিনের আলোতে ঢেকে রাখা হয়। ধামাচাপা দেওয়ার জন্য রোপণ করা হচ্ছে কলা গাছ। নাগিন পাহাড় যেটা, সেটা কাটা হচ্ছে খুবই একদম খোলাখুলিভাবেই। আমরা পুলিশকে অবহিত করেছি, পরিবেশ অধিদপ্তর এখানে এসছে। গত 3 দিন ধরে এই পাহাড়টি কাটা হচ্ছে। আমরা কিন্তু প্রশাসনকে জরুরি ভিত্তিতে আমরা থানাকে সাধারণত ফোন দিয়ে থাকি। থানা থেকে আমরা কিন্তু রেসপন্সটা যেভাবে পাওয়ার কথা এটা পাইনি। ধ্বংসযজ্ঞ নির্বিঘ্ন করতে আশপাশের পুরো এলাকায় CCTV ক্যামেরাও বসিয়েছে অপরাধীরা। 2/3 পাহাড় আগে কাটা হয়ে গেছে। যে কয়েকটা পাহাড় অবশিষ্ট আছে সেগুলিও সরকারের যথাযথ উদ্যোগের অভাবে দিনটা নিশ্চিহ্ন করা হচ্ছে। তার একটা উদাহরণ হচ্ছে এই পাহাড় কাটাটা। বাইজিৎ থানা থেকে 300 মিটার দূরে এখানে দিনে রাতে পাহাড় কাটা হচ্ছে। এটা হচ্ছে আমি বলবো
প্রশাসনিক যথেষ্ট উদ্যোগের অভাব। পাহাড়টার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। খুব দ্রুত আসলে যদি এটাকে আমরা প্রতিরোধ করতে না পারি, চট্টগ্রামে এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এটাকে আর বাস্তবে কখনো দেখতে পাবো না। এমন পরিস্থিতিতে অবশিষ্ট পাহাড় রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন সময়ে এক শ্রেণীর একটি গোষ্ঠী রয়েছে যারা সুযোগ পেলেই তারা পাহাড় কাটার চেষ্টা করে, পাহাড়ের মাটি কাটার চেষ্টা করে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মালিকানাধীন, এটি ব্যক্তি মালিকানাধীন, তাদের নামে মামলা হবে, তাদের নামে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হবে এবং হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্যের দায়ে মামলা হবে। সংশ্লিষ্ট ও এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে চারপাশ থেকে পাহাড় কাটা বন্ধ না হলে পুরোপুরি হারিয়ে যাবে ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।